নমস্কার। শ্রী অরবিন্দ সোসাইটি অশোকনগর শাখায় আজকে যে একটি বিশেষ দিন, আপনারা যারা উপস্থিত তারা জানেন যে আমাদের শাখা কেন্দ্রের মায়ের দুটি মিষ্টি সন্তান, যমজ ভাই বোন, তাদের জন্মদিন। আর সেইটা উপলক্ষে কেন্দ্রের সবাই আজকে মিলিত হয়েছে। যে জন্মদিনটা মানুষ যেভাবে পালন করে একদমই নয়। শ্রী অরবিন্দ এবং মা এই দিনটাকে কিভাবে দেখতে শিখিয়েছেন, কিভাবে দেখা উচিত, কিভাবে সেইভাবে আমাদের এই দিনটার সম্বন্ধে সচেতন হওয়া উচিত, সেইটাকে পালন করার জন্য, সেইটা আমাদের স্মৃতির মধ্যে, আমাদের জানার মধ্যে সেটাকে আনার জন্য আজকের দিনটা এই প্রথম বোধহয় কেন্দ্রে এইভাবে আমরা সুযোগ নিলাম। এর পিছনে একটা কারণ আছে। আমি গত 2 সপ্তাহ আগে যখন কেন্দ্রে গিয়েছিলাম, তো আমরা যখন কেন্দ্র বন্ধ করি তো আমাদের সাথে সাথে প্রজ্ঞা বেশিরভাগ দিনই কেন্দ্র বন্ধ করার সময় ও আমাদের সাথে থাকে। আর আমার বাড়ি যাওয়া পর্যন্ত ও ওই পর্যন্ত সাইকেল নিয়ে হেঁটে আসে। তখন আমাকে বলছিল যে "আহ, তুমি 11 তারিখ আসবে?" আমি বললাম, দেখ, এর মাঝখানে তো আসবো না। 11 তারিখ কি বার? বলে, রোববার। বলে, হ্যাঁ আসবো বোধহয়। বলে, আমার জন্মদিন। তাই আমি বললাম, তাহলে নিশ্চয়ই যাব। কিন্তু একটা বিশেষ কারণে আমি আটকে গেছি। তো আমি তখন কেন্দ্রেরদেরকে সবাইকে বললাম যে জন্মদিনটি যথার্থভাবে কেন্দ্রের তরফ থেকে আমরা যেন পালন করি। এটা শুধু একজন ব্যক্তির জন্মদিন নয়, এইটাকে সামনে রেখে আমাদের কাছে একটা দৃষ্টির উন্মোচনের একটা সুযোগ। তো আজকে সেই সুযোগটা, আমি যেহেতু সশরীরে থাকতে পারিনি, আমি দূরে থেকেও আজকে প্রযুক্তির উন্নতির কল্যাণে সেই সুযোগটা দূরে থেকে নিচ্ছি এবং আপনাদের সাথে মনস্তাত্ত্বিকভাবে অংশগ্রহণ করছি। নিশ্চয়ই এতক্ষণ জন্মদিন, তার তাৎপর্য এবং তাকে কেন্দ্র করে যেটুকু অনুষ্ঠান, গান, সঙ্গীতাঞ্জলি নিশ্চয়ই কিছু হয়েছে এবং তার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো আসলে উম, আমরা জন্মদিন, মা তো বলেছেন, আপনারা বোধহয় ইতিমধ্যেই শুনেছেন, আমি জানি না দূর থেকে কি পড়া হয়েছে, যে এই দিনটা আত্মা সিদ্ধান্ত নিয়েছিল। বিশেষ করে আত্মার মধ্যে যে অংশটি থাকে মানুষের জীবনের ক্ষেত্রে, যেটা এসে আবির্ভূত হয়েছে, যেটা কোনো প্রাণীকুলের মধ্যে নেই। প্রাণীকুলের মধ্যে আত্মা আছে, কিন্তু আত্মাকে ঘিরে যে বলয়টি, যে ব্যক্তিত্বটি, যেটা মানুষের আবির্ভাবের সময় পৃথিবীতে প্রথম এসেছে, এইটি একদম অনাবস্কৃত ছিল। নিউটনের তৃতীয় সূত্রের মতো, নিউটনের তৃতীয় সূত্র তো নিজে তৈরি করেননি। তৃতীয় সূত্রটি এবং গ্র্যাভিটেশন ল ছিল, কিন্তু কেউ সেটাকে ধরতে পারেননি। নিউটন সেটাকে ধরে এনে নিজের আবিষ্কারের মধ্যে মানুষের সামনে আনলেন। পৃথিবীর ইতিহাসে মা প্রথম এটাকে মানুষের সামনে তুলে ধরেন যে দেখো, আত্মা তো সকল জড় এবং অজড় সমস্ত পদার্থের মধ্যেই আত্মা রয়েছে। সেই আলোক কণা, সে আলোক কণা যত জীবনের বৈচিত্র্য হয়েছে, সে আলোক কণা ক্রমশই সংহত হয়ে একটা ব্যক্তিত্বে রূপ নেবার চেষ্টা করছে। কিন্তু মানুষ যেদিন পৃথিবীতে প্রথমে এলো, মানুষ আসার পরে ওই আলোক কণাটি, যেটাকে সীমা পরিষ্কার বলেছেন চৈত্য পুরুষ, সেটি একটি ব্যক্তিত্বের রূপ নিল। এবং প্রথম মানুষের মধ্যে আমরা এটা পাই, পশু কুলের মধ্যে পাই না। যুক্তিতে যদি কেউ প্রশ্ন করে প্রমাণ কি, পশুদের মধ্যে নেই, মানুষের মধ্যে আছে। তার একটি প্রমাণ, এবং সেই প্রমাণটিকে নিয়ে আলোচনা করা যায়, সময় অত বেশি নেই কিন্তু একটু ছুঁয়ে যাব, যে এই বস্তুটি চৈত্যপুরুষ পশুর মধ্যে নেই বলে পশুর কোনো বিবর্তন নেই। অর্থাৎ 10,000 বছর আগেও যদি একটা বাঘ, একটা সিংহ বা কোনো একটা প্রাণী বা কোনো একটা সবুজ গাছপালার কোনো একটা স্পেসিসকে আমরা দেখে থাকি, 10,000 বছর পরেও তাই আছে, তার কোনো বিবর্তন হয়নি। মানুষের কৃত্রিম
বুদ্ধিমত্তার শহরে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ছাড়া সেই স্পেসিসের নিজস্ব কোনো বিবর্তন হয়নি। অর্থাৎ যা 10,000 বছর আগে ছিল বা তার জন্মলগ্ন থেকে আজও তাই আছে, কিন্তু মানুষের ইতিহাস তা বলে না। আদিম প্রস্তর যুগ থেকে মানুষের যে বিবর্তন, মানুষের চেতনার পরিবর্তন, বুদ্ধিবৃত্তির পরিবর্তন, তাকে কেন্দ্র করে মানুষের অভ্যাস, মানুষের চিন্তা, মানুষের বিভিন্ন ক্ষেত্রে আবিষ্কার, তার যে উৎকর্ষতা, সেটা শুধু মনের জন্য হয়নি। মন চিন্তা করতে পারে, কিন্তু যে অভিজ্ঞতাটা একটা জীবনে মানুষ লাভ করলো মৃত্যুর পর, এই নিয়ে শ্রী অরবিন্দ বিপুল গবেষণা করেছেন। মায়ের গবেষণাটি আরো চিত্তাকর্ষক মৃত্যু নিয়ে, যে একটা জীবনে যখন মানুষ তার জীবদ্দশায় সে যে সংস্কারটাকে সে নিয়ে জন্মায় এবং তাকে নিয়ে চর্চা করে এবং একটা পরিমণ্ডলের মধ্যে বড় হয় এবং নিজের যে উৎকর্ষতা সেগুলো অর্জন করে, সেইটি তার যে চৈত্য পুরুষ আত্মাকে ঘিরে যে বলয়টি তার মধ্যে সংগৃহীত হয় বীজাকারে। মা পরিষ্কার বলছেন যে মানুষের দেহান্তরের পরে চৈত্য পুরুষ আত্মার জগতে চলে যায়, চৈত্য পুরুষ তার জগতে বিশ্রাম নিতে চলে যায়। এবার ধরা যাক আমার এই জীবনে আমার চৈত্য পুরুষ আমার দেহান্তরের পর আমার চৈত্য পুরুষের জগতে বিশ্রাম নিতে চলে গেল, কিন্তু সে সাথে নিয়ে গেল এই জীবনের ভালো মন্দ যে অভিজ্ঞতাগুলো আমি অর্জন করেছি, যে সংস্কারগুলো, যে গুণগুলো বা যে দোষগুলো, সেইগুলোকে সে ক্যারি করে, তার মধ্যে থেকে যায় বীজাকারে। এবং পরবর্তীকালে কোনো মানব শিশু যদি জন্মগ্রহণ করে, তখন ওই চৈত্য পুরুষ থেকে সাধারণত র্যান্ডামলি একটি শিশুর জন্ম লগ্নের সময় সেই চৈত্য পুরুষ তার মধ্যে প্রবেশ করে। ধরা যাক আমার মৃত্যুর পর আমার চৈত্য পুরুষটি একটি শিশুর দেহে এলো এবং সেই শিশুটির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা দিল যেগুলো তার বাবা মার মধ্যে নেই, তার পারিপার্শ্বিকতার মধ্যে নেই। কোথা থেকে পেল সে? একদম প্রায় যখন থেকেই সে একটু হাঁটতে শিখেছে, একটু কথা বলতে শিখেছে, একটু নিজেকে ব্যক্ত করতে শিখছে, তার মধ্যে এমন কিছু গুণ দেখা যায় যেগুলো তার বাবা মার থেকেও পায়নি, বাবা মার মধ্যেও নেই, পরিবেশের মধ্যেও নেই। আরে কোথা থেকে এলো? এই কোথা থেকে এলোর উত্তর হচ্ছে যে পূর্ব জীবনে সেই যে চৈত্য পুরুষটি যে মানুষের আধারে ছিল, তার যে কোনো বিশেষ প্রবণতা গুণ, সেইটা এইবার এই নতুন দেহে এসেছে। এবং সেটা যদি একটা বিশেষ গুণের দিক হয়, সেটা তার ভিত্তি জীবন শুরুর পক্ষে। সে যদি একটু সহযোগিতা পায় পরিবেশের এবং পরিবারের, তখন সেই যে বিশেষ গুণটি আগের জীবনে যে মানব শরীরে একটা বিশেষ গুণ যে ব্যক্তিটি অর্জন করেছিল, সেটি খুব দ্রুত বৃদ্ধি পায়। প্রতিভাধরের ক্ষেত্রে এই কথাগুলো আমরা বুঝতে পারি। বলে প্রতিভা, বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি অসাধারণ মানে সঙ্গীত পরিবেশন করছে, ওই সঙ্গীত চর্চা করতে অন্তত একটা জীবন কেটে যায়। বা কি অসাধারণ মানে আঁকায় তার পারদর্শিতা, কি অসাধারণ তার কম্পিউটার সায়েন্সে এত অল্প বয়সেই তার পারদর্শিতা, এগুলো কিন্তু মেলানো যায় না যে কোথা থেকেই পারদর্শিতা সে অর্জন করলো এত অল্প বয়সেই, যেটা অনেক বয়স্ক মানুষের পক্ষে সম্ভব নয়। এইখানেই রয়েছে রহস্য, যে পূর্ব জীবনে সংস্কার চৈত্য পুরুষের ছিল, সেই চৈত্য পুরুষটি যে আধারে এসেছে সেইখানে সে বেড়ে উঠছে সেই সেই সুযোগ নিয়ে। এখানেও একটা প্রশ্ন আছে, যদি উপযুক্ত সহযোগিতা, সাহচর্য এবং সাপোর্ট না পায়, ওই পূর্ব জীবনে চৈত্য পুরুষ যে আধারে এসছে তার মধ্যে সেই সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাটি কিন্তু বিকশিত হতে পারে না। কেন? সাপোর্ট পাচ্ছে না সে। সেই জন্য এই সাপোর্ট দেওয়ার দায়িত্বটা হচ্ছে পরিবারের, শিক্ষায়তনের
এবং পারিপার্শ্বিক সমাজ সে যদি দেখে একটা মানুষের মধ্যে বিশেষ গুণ, তখন সমাজ, পরিবার, শিক্ষায়তন যদি তাকে সহযোগিতা করে তবে সেটি বিকশিত হয়। কিন্তু দুঃখের কথা, ভয়ানক দুঃখের কথা, আমরা যেভাবে সন্তানের জন্ম দিই, সন্তান যেভাবে বেড়ে ওঠে, সন্তানকে যেভাবে মানুষ করা হয়, যেভাবে শেখানো হয়, সেটা মানুষের এই আবির্ভাবের যে উদ্দেশ্য এবং কারণ এবং তার যে বিবর্তন, সেটাকে না জেনে না বুঝে ঠিক বিপরীত ভাবে তার উপর একরকম অবিচার করা হয়। পরিষ্কার আমাদের আধ্যাত্মিকতায় আছে, আমাদের সনাতন ধর্মে আছে, এই নিয়ে বিপুল অভিজ্ঞতা আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে। মা শ্রী অরবিন্দ বিপুল গবেষণা করেছেন এই পুনর্জন্ম নিয়ে, চৈত্য পুরুষ নিয়ে। যদি আগ্রহ থাকে আপনারা পড়বেন, কিছু কিছু বাংলাতেও বেশি বেরিয়ে গেছে। তো সেইখানে আমাদের কাজ হচ্ছে, যে শিশুটি স্বতন্ত্র, একদমই স্বতন্ত্র, যদিও বাবা মার অনেক গুণই পায়, বাবা মার অনেক অভ্যাসই পায়। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, কথাটা শুনলে আপাতত মনে হতে পারে পরস্পর বিরোধী। বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে, অর্থাৎ এই প্রমাণের আগে সীমা সেই 60-এর দশকে না, তিনি প্রায় 30-40-এর দশকে তিনি যখন এই সব নিয়ে কাজ করছেন, যখন পন্ডিচেরিতেও আসেননি, এবং পরবর্তীকালে পন্ডিচেরিতে আসার পরে তিনি যে সমস্ত লেখা লিখেছেন, বিশেষ করে নারীদের নিয়ে, অনমেন নিয়ে, সেখানে মা দেখিয়েছেন তার নিজস্ব পরীক্ষা নিরীক্ষার কথা। সেখানে মা পরিষ্কার বলছেন, একটি সন্তানের অধিকাংশই গুণ এবং ত্রুটি, দুর্বলতা এবং তার যে মৌলিক মানে গুণগুলো 95%-রও বেশি মায়ের থেকে পায়। বাকি শারীরিক অভ্যাস অধিকাংশ ক্ষেত্রেই সেটা পিতার থেকে পাওয়া। সেই জন্য মা বারবার বলছেন, একটা মানব সভ্যতাকে যদি উন্নত করতে হয়, একটা নতুন জেনারেশন আনতে হয়, তাহলে কি পরিমাণ নারীর প্রস্তুতি, নারীর আত্মপ্রস্তুতি, নারীর অন্তর্জীবন, নারীর বহির্জীবন, তাকে উন্নত করতে হবে। সেই জন্য মা বলছেন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যে সভ্যতাগুলো একসময় এত উন্নত ছিল, সেইগুলোর পিছনে নারীদের ভূমিকা। বলতে গিয়ে মা বলছেন, গ্রিক সভ্যতা তোমরা তো পড়েছো, গ্রিক সভ্যতা কেন এত উন্নত হয়েছিল? গ্রিক দেশের নারীরা যেখানে থাকতো, সেই পরিমণ্ডলটিকে, তার আশপাশের ল্যান্ডস্কেপটাকে এমন একটা সৌন্দর্যমণ্ডিত, রুচি সমন্বিত করে গড়ে তুলতো, সেই আবহাওয়ার মধ্যে যে সন্তান, পরিবেশের মধ্যে যে সন্তান জন্ম নিচ্ছে, সন্তান ধীরে ধীরে তার সহজ ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে সে তার ইন্দ্রিয় ক্ষমতা দিয়ে সে ওইগুলোকে গ্রহণ করে, তাকে শেখাতে হয় না। সেই জন্য শ্রী অরবিন্দের বিখ্যাত যে 3টে প্রিন্সিপাল অফ টিচিং আছে ইন্টিগ্রাল এডুকেশনে, সেখানে অন্যতম একটি প্রিন্সিপাল, নাথিং ক্যান বি টট, কিছুই শেখানোর নেই। শিশুর ভিতরে যে বিশেষ গুণগুলো আছে, বিশেষ বিশেষ দিকে, সেইটাকে ফেসিলিটেট করা, সেইটাকে ক্রমবর্ধিত করার ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা হচ্ছে ফেসিলিটেটরের। হি ইজ নট দি টাস্ক মাস্টার। অথচ আমাদের বাড়িতে, আমাদের শিক্ষা আয়তনে অভিভাবক বা শিক্ষকেরা হচ্ছেন টাস্ক মাস্টার। এটা যে কত বড় ইনজাস্টিস! সেই জন্যই জাপানের শিক্ষা ব্যবস্থা, জাপান দেশটা এত সুশৃঙ্খল কেন? জাপানে 7 বছর বয়সে শিশুদের কোনো বই ধরানো হয় না। আমি গত বছরেরও রিপোর্ট দেখে বলছি, কেন আমি তো এডুকেশন নিয়ে কাজ করি, আমি জানি না বিগত 1 বছরের মধ্যে তাদের কোনো এডুকেশনাল কারিকুলামের চেঞ্জ হয়েছে কিনা, আমাকে তাহলে দেখতে হবে গিয়ে। জাপানে 7 বছর শিশুদের পর্যন্ত কোনো বই ধরানো হয় না। তার কারণ, তার যে সহজাত যে ইন্দ্রিয়গুলো, মন, প্রাণ, দেহ এবং পঞ্চেন্দ্রিয়, সেইগুলো দিয়ে সে যে পরিবেশে জন্মগ্রহণ করেছে, সে দেখবে, অনুভব করবে, শুনবে,
এবং তার ভিতরে সেই অনুভূতি জাগিয়ে তুলবে, এবং তাকে সেই অনুভূতিগুলো জাগিয়ে তুলতে তার বাড়ির অভিভাবকরা তাকে সহযোগিতা করবে। দেখো, তোমার এই পরিমণ্ডল, তোমার এই পরিজন, তোমার এই পরিবেশ, তোমার এই প্রকৃতি, তোমার এই সমাজের, তোমার চারিপাশের লোকজন, এই সম্বন্ধে তোমার যে দায়িত্ব, তোমার যে ঐক্যতান, সেটাকে তোমাকে বুঝতে হবে। এই কারণেই জাপানে শিশুদের 7 বছর পর্যন্ত কোনো বই ধরানো হয় না। তারা শুধু দেখে, অনুভূতি দিয়ে তারা তাদের জগৎ সংসারকে তার নিজেদের সাথে এই একাত্মতার অনুভব করতে শেখে। বুঝে দেখুন। আর পারলে আমরা 2 বছর 2+ বয়সেই আমরা তাকে শেখাতে বসি, ইহা করিও না, উহা করিও না। শ্রী অরবিন্দের ইন্টিগ্রাল সিস্টেমের মধ্যে, ফ্রি প্রোগ্রেস সিস্টেমের মধ্যে এর কোনো সুযোগ নেই। শিশুকে স্বাধীনতার ভিতর দিয়ে বিকশিত হতে দিতে হবে, তার মূল প্রবণতাগুলোকে সহযোগিতা করতে হবে বেড়ে উঠবার জন্য। তার সাথে সাথে কিছু ব্যবহারিক জ্ঞান, লাইফ সাপোর্ট সিস্টেমের জন্য ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি, রসায়ন বিদ্যা, এগুলো সে শিখবে। তার একটা সাপোর্ট, লাইফের সাপোর্ট সিস্টেম। হয়তো এগুলো কোনো কারণে হয়তো একটা সময় লাগতে পারে জীবন জীবিকার জন্য, কিন্তু জীবন জীবিকা একদমই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে যে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ম্যাটার থেকে বিবর্তনের ফলে যে মানুষ এসেছে, এর পিছনে যে একটা গ্র্যান্ড প্ল্যান রয়েছে, গ্র্যান্ড প্ল্যান, মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটাকে আস্তে আস্তে এক্সিকিউট করার জন্য এই যে অবাং মনসগোচর চেতনা, ডিভাইন, ভগবান, তাকে যে নামেই বলি, তাকে কোনোদিন ধরা যায় না। তিনি অবাং মনসগোচর সত্তা, তিনি এক চৈতন্য, তিনি এক্সিকিউট করে চলেছেন এই মাস্টার প্ল্যানটা। অর্থাৎ একদিন যেন মানুষ নামক সম্প্রতিকালের প্রাণীটি সে সচেতন হয়ে ওঠে, সে তার মধ্যে যে অনন্ত দিব্য সম্ভাবনা, সে অমনিপোটেন্ট কনসাসনেস, যে ডিভিনিটি তার মধ্যে দিয়ে তাকে পাঠানো হয়েছে, যে ডিভিনিটি প্রত্যেকটি বস্তুর মধ্যে রয়েছে, সেই চৈতন্য সমগ্র সৃষ্টির মধ্যে মানুষের ক্ষেত্রে এসে সে একটা সচেতন যেন ব্যক্তিত্বের রূপ নিয়েছে তার চৈত্য পুরুষকে ঘিরে, সে যাতে বুঝতে পারে। এবং এই বোঝার জন্য তার যে অনুশীলন, তার যে মনঃসংযোগ, তার যে বাতাবরণ, সেইটা দিতে হবে পরিবারে এবং বিদ্যায়তনে এবং সমাজে। এই কথা বলার সাথে সাথে এবার ভেবে দেখুন নিজেদের পরিবার এবং যে বিদ্যায়তনে আমরা পড়াশুনো করি, যে সমাজে কি কি বিপরীত ধর্মী পরিবেশ, কি প্রতিকূল পরিবেশ একটা মানুষের অন্তর্নিহিত যে ডিভাইন পোটেনশিয়ালিটি, যেটাকে শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন, নো আদার দ্যান ডেফিনেশন, ইট ইজ এ ডিভিনিটি। ডিভিনিটি, ডিভিনিটি মানে হচ্ছে আনফোল্ডমেন্ট অফ অমনিপোটেন্ট কনসাসনেস। তাকে মন দিয়ে, মন একটা শুধু একটা মিয়ার ইনস্ট্রুমেন্ট, সেই ডিভিনিটিটাকে, সেই রিয়ালাইজেশনটাকে এক্সপ্রেস করার জন্য মনের কোনো ক্ষমতাই নেই। পরিষ্কার মা বলছেন ইন্টিগ্রাল এডুকেশন, মন জ্ঞানের যন্ত্র নয়। জ্ঞান আসে উচ্চ লোক থেকে, উচ্চ চেতনার আধার থেকে। মন তো সকলেরই আছে, কিন্তু সেই মনকে কে চেতনার আলোকে সে পরিবর্তিত করবে, তাকে উন্নত করবে, সেইটাই হচ্ছে অনুশীলন। এবং মনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। মন হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট অফ অর্গানাইজেশন। একটা জিনিস সামনে আছে, সে যা ঘটনা দেখছে, যে সমস্ত জিনিস দেখছে, যা শিখছে, সেইটাকে নিজের মতো করে অর্গানাইজ করার ইনস্ট্রুমেন্ট হচ্ছে মন। মন অনলি ক্যান অর্গানাইজ, অর্থাৎ ভাঙাচোরা লোহালক্কর গুলো আছে, তাকে এক জায়গায় এনে একটা কিছু যেন তৈরি করা। মন কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টির ক্ষমতাটা রয়েছে ঊর্ধ্বতর চেতনায়, সেটাকে বলছে চৈতন্যের জগৎ, থট ওয়ার্ল্ড। সেইটাকে মন এক্সিকিউশন করে। মন হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অর্গানাইজেশন। মনের কোনো জ্ঞানের ক্ষমতা নেই, জ্ঞান হচ্ছে উৎসের। প্রশ্ন হচ্ছে, আমরা এই যে শ্রী অরবিন্দ কেন্দ্রে আসি, আমরা এই যে পড়াশুনো করি, আমরা যে অনুষ্ঠান করি, এগুলো কিন্তু নিতান্ত একটা উপলক্ষ। আসল উদ্দেশ্য হচ্ছে আমার ভিতরে
এই আমার মন, আমার প্রাণ, আমার দেহের ভিতরে যে আমার অন্তর মন, অন্তঃপ্রাণ এবং অন্তর্দেহ চেতনা এবং আমার যে চৈত্য পুরুষ, যিনি প্রায় ঘাপটি মেরে আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, তিনি জেগে উঠতে চান। তিনি প্রতি মুহূর্তে আমাকে ইঙ্গিত করতে চান কোনটা করবে, কোনটা করবে না, কিভাবে করবে, কিভাবে করবে না। কিন্তু সে কখনো এসে যুক্তির মাধ্যমে বলে না, তার কোনো কণ্ঠস্বর নেই, তার আছে শুধু কিছু ইঙ্গিত, অস্পষ্ট ইঙ্গিত, আর তার আছে সরাসরি জ্ঞান। সে যখন জেগে উঠবে আমাদের আন্তর্চেতনার মনঃসংযোগের দ্বারা, তার মধ্যে ডাইরেক্ট নলেজ ডেভেলপ করবে। অর্থাৎ চৈত্য পুরুষ বলবে এটা করা উচিত কি এটা করা উচিত নয়। তখন যদি অন্য কেউ জিজ্ঞেস করে, সেই চৈত্য পুরুষের ইঙ্গিত যার মধ্যে এসেছে, কেন তুমি কথা বলছো এটা করা উচিত নয়, সে লজিক্যালি হি অর শি ক্যানট এক্সপ্লেন। সে বলবে এটা আমার ডাইরেক্ট পারসেপশন অফ ট্রুথ, আমি জানি এটা হবে। যেমন মা বলেছিলেন 1971 সালে ফাইনালি যখন বাংলাদেশ যুদ্ধ করে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে দিল, তখন মা বলেছিলেন যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সাথে ভারত মিলবে না, ডিভাইন তার ডিসিশন চেঞ্জ করে ফেলেছে, পাকিস্তান অন্তত 5 টুকরো হবে এবং টুকরো হয়ে স্বাধীন হয়ে ভারতের সাথে কনফেডারেশন করবে। তাহলে মা যে 1971 সালে এই স্টেটমেন্টটা দিলেন, মাকে যদি জিজ্ঞেস করো তো মা তোমার লজিক্যাল এক্সপ্লেনেশন করো তো, তুমি এটা নিয়ে প্রবন্ধ লেখো তো, মা মা বলবেন যে এটা আমার রিয়ালাইজেশন, এটা আমার ভিশন অফ দি ট্রুথ, যেটা ঋষিদের থাকে ভবিষ্যতে কি হবে। যেমন শ্রী অরবিন্দ বলেছিলেন 1950 সালের আগেই যে তিব্বত দিয়ে চীন ভারতকে আক্রমণ করবে, সেইটা যখন প্রেসিডেন্ট নিক্সনকে দেখানো হয়েছিলেন, নিক্সন সেটা পড়ে বসিয়েছিলেন যেটা বোধহয় টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। তখন নিক্সনকে বলা হয়েছিল যে না, শ্রী অরবিন্দ 1962 সালে চীন আক্রমণ করেছিল তিব্বতকে, শ্রী অরবিন্দ তার অনেক আগেই 50 সালে দেহ রেখেছেন, ইট ইজ নট এ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। সেই সময়ে তিনি বলেছিলেন, এই হচ্ছে ডাইরেক্ট পারসেপশন অফ ট্রুথ। মানুষের জীবনে চৈত্য পুরুষ হচ্ছে সেই সত্যের দিশা। লজিক দিয়ে কোনো সত্যে উপনীত হওয়া যাবে না। লজিকের দুটো দিকে আছে, হয় বলবে তুমি এটা করো, আবার উল্টো দিকে। সেই জন্য মানুষের মন হচ্ছে পেন্ডুলামের মতো। পেন্ডুলাম একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে। বড় বড় মানুষের মনও তাই, বড় বড় মানুষের, তারা হয়তো মনের একটা কোনো বিশেষ দিক থেকে উৎকর্ষতা লাভ করেছে, কিন্তু তাদের মন ইউনিফাইড নয়, ইন্ডিভিজুয়াল নয়, ইনডিভিজিবল নয়। তাদের একাধিক মন আছে একটা মনের ভিতরে। যেমন গান্ধীজি সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছিলেন যে গান্ধীজির অন্তত 4টে মন আছে, কখন কোন মন সক্রিয় হয় কেউ বলতে পারে না। সেই জন্য গান্ধীজি মোস্ট আনপ্রেডিক্টেবল এবং মোস্ট কন্ট্রাডিক্টরি। শ্রী অরবিন্দ গান্ধীজিকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন গান্ধীজির একসাথে 4টে মন, কখন যে কোন মনটা সক্রিয় উঠবে, যে মনটার সাথে আগের মনের যে বিচার তাকে মেলাতে পারা যাবে না। আমি উদাহরণস্বরূপ বলছি, গান্ধীজির ক্ষেত্রে যদি এটা হয়, আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে তার কি করুণ অবস্থা চিন্তা করতে পারি। সেই জন্য মানুষ হচ্ছে ফুল অফ কন্ট্রাডিকশন। সে বলছে না এটা করব না, আবার বলছে না এটা করব। সে আগের দিন বললো না না এটা আমি করব না, আবার আজকেই বললো না না আমি ঠিক করেছি আমি এটা করব। এই যে ফুল অফ কন্ট্রাডিকশন, তো সে আগে থেকেই বুঝতে পারছে না এবং প্রতি মুহূর্তে পেন্ডুলামের মতো হচ্ছে। তাহলে আমরা দেশের সমাধান করতে চাইছি, আমরা রাজনৈতিক সমাধান করতে চাইছি, অর্থনৈতিক সমাধান করতে চাইছি, আমরা পলিটিক্যালি একটা কোনো সলিউশন আসতে চাইছি, আমরা তো নিজের ভিতরে যে সত্তাগুলো তার মধ্যেই কোনো সমাধানে আসতে পারি না, তার মধ্যে একটা পরস্পর বিরোধিতা রয়েছে। আমার মতো একসাথে অনেকগুলো মন কাজ করে, আমার মনের সাথে আমার প্রাণের সাথে কোনো সম্পর্ক নেই, কোঅর্ডিনেশন নেই, আবার প্রাণের সাথে দেহের কোঅর্ডিনেশন নেই। মা বলছেন পৃথিবীতে এসেছো এইভাবে, পৃথিবীতে কোনো মতবাদ
সে যত বড় মতবাদ হোক না কেন, এইটাকে হারমোনাইজ করতে পারবে না। এইটাকে একমাত্র হারমোনাইজ করতে পারে মানুষের চৈত্য পুরুষ যদি জাগে। চৈত্য পুরুষ হচ্ছে ডাইরেক্ট সেই ডিভাইনের ব্যক্তিগত প্রতিনিধি। সেই চৈত্য পুরুষ যদি তোমার নীরবতার মধ্যে, মনঃসংযোগের মধ্যে, স্থিরতার মধ্যে যদি আস্তে আস্তে চৈত্য পুরুষকে জাগাতে পারো, চৈত্য পুরুষের কন্ট্যাক্ট তুমি পাওয়ার চেষ্টা করতে পারো, সেই চৈত্য পুরুষের সাথে তোমার মনের যে একটা টিউনিং, তোমার প্রাণের আবেগের টিউনিং, তোমার দেহ সত্তার আবেগের টিউনিং করলেই তখন মন প্রাণ দেহ একইভাবে অর্কেস্ট্রেটেড হবে, হারমোনাইজ হবে। জীবনে কোথাও কোনোদিন হারমোনি হবে না, না সমাজে, না রাষ্ট্রে, না রাজনীতিতে। কারণ মানুষের ইন্ডিভিজুয়াল লাইফের মধ্যেই রয়েছে ডিসহারমোনি। সেই জন্যই তো শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনের প্রথম চ্যাপ্টার একদম শুরুতেই বলছেন, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। তোমার মনের সাথে প্রাণের, প্রাণের সাথে দেহের নেই। তুমি আজকে বলছো এই কথা, কালকে বলছো এই কথা, তুমি নিজে একটা ফুল অফ কন্ট্রাডিকশন। এই মানুষটার মধ্যে তোমার হোমোজিনিটি নেই। তোমার কোনো রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মতবাদ, সে গান্ধীবাদ হোক, মার্ক্সবাদ হোক, রাসেলবাদ হোক, হ্যাঁ, কোনো বাদই তোমাকে এটাকে হোমোজেনিটি আনার কোনো প্রশিক্ষণ দেয়নি। তো একমাত্র প্রশিক্ষণ রয়েছে ভারতবর্ষের আধ্যাত্মিকতায়, এবং সেটাকে শ্রী অরবিন্দ সিনথেসিস করেছেন আধুনিক যুগে। সেই জন্যই তো রমালালা বলেছিলেন, বিখ্যাত সেই নোবেল লরিয়েট, ফরাসি নোবেল লরিয়েট, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেস্ট সিনথেসিস বিটুইন দ্য জিনিয়াস অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দ্য ওয়েস্ট। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের শ্রেষ্ঠ সমন্বয়কারী। তিনি একমাত্র সমন্বয়কারী পৃথিবীতে ম্যাটার অ্যান্ড স্পিরিটের। কেন, তিনি পাশ্চাত্যের ইতিহাস, পাশ্চাত্যের দর্শন, পাশ্চাত্যের সাহিত্যকে যেভাবে তার ছাত্র জীবনে অধিগত করেছিলেন, পাশ্চাত্যবাসীরাও পারেননি। সেই জন্য বলা হয় শ্রী অরবিন্দ ইউরোপকে, ইউরোপের ইতিহাস সংস্কৃতিকে, ইংল্যান্ডকে যেভাবে জানতেন, ইউরোপবাসী ইংল্যান্ডবাসীও ভালো করে জানেন না। সেটা শ্রী অরবিন্দের লেখার মধ্যে সেটা ফুটে ওঠে, শ্রী অরবিন্দের অধ্যয়নের মধ্যে সেটা পাই, শ্রী অরবিন্দের সেই মনীষার মধ্যে সেটা পাই। সেই জন্য মা বলেছিলেন, শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার। হজপজ করতে যেও না বাপু, তুমি হজপজ করবে, শ্রী অরবিন্দকে খানিকটা মাথা ঠকাবে, আর তোমার আনুগত্য অনেক কিছুর প্রতি, তুমি কিছুতেই তোমার একটা পূর্ণাঙ্গ জীবন গড়তে পারবে না। পূর্ণাঙ্গ জীবনের যে টেকনোলজি অফ কনসাসনেস রয়েছে আধ্যাত্মিকতার মধ্যে, ইন্ট্রিগাল এডুকেশনের মধ্যে, সেটা প্রথাগত শিক্ষাই হোক, অপ্রথাগত শিক্ষার বাইরে হোক, সেই প্রযুক্তিটা শ্রী অরবিন্দ দিয়েছেন। আর সেটাকে একদম ব্যবহারিক জীবনের মধ্যে মা কথাচ্ছলে আলোচনা করেছেন, প্রতি মুহূর্তে মায়ের কনভারসেশনের মধ্যে পাই। আমরা ওগুলো প্র্যাকটিস করব না, আমরা ওই অনুশীলনের মধ্যে যাব না, আমরা দেশ উদ্ধার করতে যাচ্ছি। আরে দেশ উদ্ধার তুমি করবে কি, তোমার নিজের মধ্যেই তুমি নিজেকে উদ্ধার করনি। মা বলছেন, দেখো বাবু, জগৎটা অনেক বড়, পৃথিবীতে মহামানবরা বারবার এসেছেন জগৎটাকে বদলাতে, জগৎ বদলায়নি। জগৎ বদলেছে, যীশু খ্রিস্ট এসেছিল, তারপরে খ্রিস্টানিটির কি অবস্থা? সবচেয়ে পৃথিবীতে রক্তপাত হয়েছে যুদ্ধে না, ধর্মের নামে, ইন দ্য নেম অফ খ্রিস্টানিটি। তারপরে বুদ্ধদেবের মহাযান হীনযানের যে সংঘর্ষ, তারপরে ধরুন ইসলামের মধ্যে যে সংঘর্ষ, নিজেদের মধ্যে কতগুলো সেক্ট, রিলিজিয়ান ভার্সেস রিলিজিয়ান, পলিটিক্স ভার্সেস পলিটিক্স, রিভিশনিস্ট, রাশিয়ায় বিপ্লবী এবং প্রতি বিপ্লবীর যে সংঘাত, দুটো গ্রুপ, চায়নায় যে সংঘাত, ফুল অফ স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। পলিটিক্যাল হিস্ট্রি এবং রিলিজিয়াস হিস্ট্রি তাই বলে। তার কারণ মানুষ বেসিক্যালি নিজের ভিতরে ইউনিফাইড নয়, তার মধ্যে এমন একটা ইগোসেন্ট্রিসিটি আছে, এমন একটা মানসিক মনের স্পর্ধা, অতিস্পর্ধা আছে, সে সেটাকে প্রতিস্থাপন করতে চায় অন্যের মধ্যে, অপর ব্যক্তির মধ্যে, গোষ্ঠীর মধ্যে, সমাজের মধ্যে, তার রাজনৈতিক দর্শন দিয়ে অনুগ্রাস। সুতরাং এইভাবে হবে না। তাহলে আমাদের প্রশ্ন, এই যে মা বলছেন জন্মদিনটার সম্বন্ধে বেশি গুরুত্ব দাও বাপু, কেন, তোমাকে একটা জীবন দেওয়া হয়েছে, তোমার জীবনটাকেই তোমাকে আবিষ্কার করতে হবে, তোমার জীবনের মধ্যেই পূর্ণতা আনতে হবে। তোমার জীবনের মধ্যে, আমার জীবনের মধ্যে যদি সেই পূর্ণতাটা না আনার চেষ্টা করি, আমি, আপনি, আমরা করে একটা গোষ্ঠী যদি না হয়, তাহলে সমাজ তো অনেক দূর, রাষ্ট্র তো ছেড়েই দিলাম, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বাইরের দিক থেকে কিছু অদল বদল করে।
আমি একাধিকবার বলেছি, কার্ল মার্কস হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি সমাজ নিয়ে ভেবেছিলেন। তাকে শ্রদ্ধা যারা না করে তারা অন্ধ। তিনি তার মতো করে ভেবেছিলেন পৃথিবীটা বদলানোর কথা, কিন্তু বদলায়নি। কেন? বদলানোর রহস্যটা যেখানে মূল জায়গায় আছে সেটা কার্ল মার্কস ধরতে পারেননি। কিন্তু তাই বলে কার্ল মার্কসের আন্তরিকতাকে যেন আমরা ছোট না করি। কিন্তু কার্ল মার্কসের যে ঐতিহাসিক যে তার যে মানে প্রেডিকশন, সেটা ভুল হয়েছে। যেমন ধরুন, তিনি যেগুলো বলেছিলেন সেগুলো হয়নি। তারপরে কার্ল মার্কসের বিখ্যাত কথা, বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার। তুমি মেশিনারি বদলে দাও, পরিবেশ বদলে দাও, যন্ত্র বদলে দাও, সিস্টেম বদলে দাও, মানুষ বদলে যাবে। বদলায়নি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফ্রেঞ্চের আজকে কি দশা? আজকে ফ্রান্স জ্বলছে। কমিউনাল রায়ট, মানে একটা আব্রাহামিক রিলিজিয়ান পুরো কমিউনিটির মধ্যে দাবিয়ে বেড়াচ্ছে। আজকে ফ্রান্স জ্বলছে, ইংল্যান্ড জ্বলছে, চায়নার মধ্যে কতগুলো অফশুট, রাশিয়ার সাথে রাশিয়ার মধ্যে রিভিশনিস্ট গ্রুপ, কোথায় নেই ভারতবর্ষের মধ্যে এতগুলো। তার কারণ কি? তার কারণ ইউনিফিকেশনের, হোমোজেনিটির যে প্রযুক্তি আমাদের জীবনে, আমরা এই সব তাকাইনি। আমি পড়াশুনো করেছি, ব্যাংকে চাকরি করেছি, অফিসার হয়েছি, রিটায়ার করেছি। এখন রিটায়ারমেন্টের পর অফুরন্ত সুযোগ, ঘুরে বেড়াচ্ছি, আয়াস করছি, মন্দির দর্শন করছি, তীর্থ দর্শন করছি। আর আমার নিজের দিকে তাকানোর আমার সময় হয়নি। আমার নিজের ভিতরেই যে কি বিশাল তীর্থক্ষেত্র রয়েছে রবীন্দ্রনাথের গানের মধ্যে, লেখার মধ্যে, কি অপূর্বভাবে তিনি ব্যাখ্যা করেছেন। সেই জন্য তো শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথকে বলেছিলেন, উই আর দি সেম ওয়ে ফেয়ারার। তিনি তার মতো করেছেন, আমি আমার মতো করেছি। আবার রবীন্দ্রনাথ বলেছেন, এখন আমার ইচ্ছা করছে সব ছেড়ে ছুড়ে শ্রী অরবিন্দকে অনুসরণ করি, কিন্তু আমার শান্তিনিকেতন আছে। সেই জন্য রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে ফিরতে হয়েছিল। শ্রী অরবিন্দকে দর্শন করার পর রবীন্দ্রনাথ কথা বলেননি 7 দিনেরও বেশি কাউর সাথে। যাহা যে মৌনব্রত পালন করেছিলেন, তার যে রিয়ালাইজেশন হয়েছিল শ্রী অরবিন্দকে দেখে। সেই জন্য আমাদের জন্মদিন মানে, যেদিন আমার আত্মা সংকল্প নিয়েছিল এই দেহে প্রবেশ করবে, সেই দিনটা সম্পর্কে মা বারবার বলছেন, সচেতন হও। এই সচেতনতাই যেন তোমার সমগ্র জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সমগ্র জীবনটার মধ্যেই আজকের দিনটির সংকল্প, আজকের দিনটির অনুভব, এইটাই যেন ছড়িয়ে যায় পরবর্তী দিনগুলোর মধ্যে। এইভাবে প্রতিদিন যেন নতুন নতুন করে আমরা বেড়ে উঠতে পারি। জন্মদিন পার্টি করলাম, লোক ডেকে খাওয়ালাম, একেবারে পাশ্চাত্যমুখী। পাশ্চাত্যের এই মানে জীবন রহস্য কোনো ধারণাই নেই। মা বলছেন, এতে করে তোমার জীবনের যে সুবর্ণ সুযোগটা তোমার অন্তরাত্মা দিয়েছিল, যেদিন সে নির্বাচন করেছিল এই শরীরে আসবে, সেই দিনটা তুমি অন্যভাবে কাটিয়ে দিলে। সেই জন্যই আমরা আজকের দিনটা সুযোগ নিলাম, এবং আমরাও যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের জন্মদিন যখন আসে, যারা আমরা জন্মদিনটা জানি, যে তারা যেন অন্তত এই দিনটা যতখানি পারা যায় নীরবে, কাউকে না জানিয়ে, যে কয়জন জানে তারা ছাড়া বাকিরা যেন না জানে, আর কোনো হই হুল্লোড় নয়। সেই জন্যই আমি তো ব্যক্তিগতভাবে ফেসবুকে প্রথমে আমার ডেট অফ বার্থ দিয়েছিলাম। তারপরে আপনারা জানেন, ডেট অফ বার্থ দিলে ফেসবুকের সমস্ত যারা ফ্রেন্ড লিস্ট তাদের কাছে অমনি আসে যায়। আমি তারপরে করলাম কি, যে এ তো ভীষণ মুশকিল, এত সমস্ত বিভিন্ন জায়গা থেকে অভ্যর্থনা, এত কিছু, অনেক রকম প্রস্তাব, খাওয়া দাওয়া, পার্টির। আমি 2-3 বছর পরেই আমার ফেসবুক থেকে ডেট অফ বার্থ তুলে দিলাম, যাতে আমি একান্তে আমার মতো করে আমার নিজের সাথে নিজের যে বোঝাপড়ার একটা সুবর্ণ দিন, আমার জন্মদিন, সেই দিনটাকে যেন সুযোগ নিতে পারি। মা বলছেন, ওই দিনটাতে চাইলে অনেক কিছু পেতে পারো। সেই পাওয়াটা হয়তো সব তক্ষুনি তুমি বুঝতে পারবে না মনোবুদ্ধি দিয়ে, কিন্তু ভিতরে যেটা আসবে সেটা ধীরে ধীরে উন্মোচিত হবে আগামী দিনগুলোতে। সেই জন্য জন্মদিন একটা বিরাট দিন। আমাদের ভিতরে মানুষ থেকে যে একটা অন্য ব্যক্তিত্বের উদ্বোধন, যেটা কোনো রাজনীতি শেখাবে না। বরং রাজনৈতিক চক্করে পড়লে, প্রাতিষ্ঠানিক চক্করে পড়লে, এগুলো কার্যত বহিরাঙ্গের সমস্ত প্রাচুর্যতার মধ্য দিয়ে এই আসল টাস্কটি কিন্তু ভুলে যেতে হয়। এবং এই টাস্কগুলোকে ভুলিয়ে দেওয়ার পক্ষে বহিরাঙ্গের এত কিছু দাপট কিন্তু অন্তরায় মানুষের জীবনের প্রগতির। মানুষ নিজের জীবনেরই উদ্বোধন হলো না, সে রাজনীতি দিয়ে দেশকে উদ্ধার করতে চাইছে। সে আপাতত একটা জোড়াতালি দিতে পারে। সেই জন্য
আমাদের কাছে সমস্ত জীবনটাই হচ্ছে ভিতর এবং ভিতর থেকে বাইরে। আর বাইরেটাকেও আমাদের সুব্যবস্থিত করতে হবে। মা এক্ষেত্রে বলেছেন, দেখো পরিবেশের গুরুত্ব অপরিসীম। ধরা যাক এখানে একটা জিনিস বলা দরকার, যে আগের জীবনে চৈত্য পুরুষ এই জীবনে এসে এমন একটা বিরুদ্ধ পরিবেশ, কি বলে, আগের জীবনে চৈত্য পুরুষ হয়তো খুব উন্নত ছিল না, যে আধারে ছিল, সেই চৈত্য পুরুষটি এমন একটা শিশুর মধ্যে জন্ম নিল, এসে ঢুকলো শিশুর জন্মদানের সঙ্গে সঙ্গেই, কিন্তু তার বাবা মা, তার পরিবারের এমন একটা পরিবেশ, সেটা একেবারে তার পক্ষে খুব সহযোগী। কিন্তু পুরনো জীবনের অতীতের যে আধারের মধ্যে ছিল, দেহ আধারের মধ্যে ছিল, সেখানে চৈত্য পুরুষের সংস্কার তেমন উন্নত ছিল না, কেন সে একটা প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত। কিন্তু আজকে হঠাৎ এই র্যান্ডাম সিলেকশনের পরে এমন একটা বাবা মায়ের গর্ভে, বাবা মায়ের ঔরজাত হয়ে সে সন্তান জন্মগ্রহণ করলো, একটা খুব সুন্দর পরিবেশ পেল। সেই পরিবেশে পূর্বের ওরকম ভালো সংস্কার না থাকা সত্ত্বেও কিন্তু তার উন্নতি অনেক হতে পারে। সেই জন্য মা এনভায়রনমেন্টের উপর ভীষণ গুরুত্ব দিয়েছেন। আর নিজের জীবন ফেলে যাওয়া সংস্কার আমার পরবর্তী মানব সভ্যতা প্রজন্মকে ভালো বা মন্দ অর্থে তা প্রভাবিত করবে। অর্থাৎ আমি ভাবতে পারি এই জীবনটা এইভাবেই কাটিয়ে দিক না কেন, আমি কাটিয়ে দিলাম না কেন, হ্যাঁ কাটিয়ে তো দিলাম, আমার মৃত্যুর পর আমার ওই সূক্ষ্ম মন, সূক্ষ্ম প্রাণ, সূক্ষ্ম দেহ চেতনা আর আমার চৈত্য পুরুষের মধ্যে এই অমার্জিত যদি কিছু সংস্কার থাকে, সেগুলো আবহাওয়ার মণ্ডলের মধ্যে থেকে যায়, এই চেতনার পরিমণ্ডলের মধ্যে থেকে যায়, প্রতি মুহূর্তে যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে প্রভাবিত করে। এই নিয়ে বিপুল গবেষণা হয়েছে বিজ্ঞানের। কোয়ান্টাম মেকানিক্স যেখানে এগিয়ে গেছে, কোয়ান্টাম মেকানিক্স যেখানে এগিয়ে গেছে, সেখানে ভারতের ঋষিদের উপলব্ধি একেবারে তাকেই প্রতিষ্ঠিত করছে কোয়ান্টাম ওয়ার্ল্ডের। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমার এই জীবনের সংস্কার এর উপর নির্ভর করছে আমার মৃত্যুর পর আমার পরবর্তী সমাজ, পরবর্তী প্রজন্ম কি হবে। কেন বায়ুমণ্ডলের মধ্যে আমি সমস্ত কিছুকে রেখে যাচ্ছি সূক্ষ্মত তরঙ্গ, ভাইব্রেশন। গোটা পৃথিবীটাই সৃষ্টি হয়েছিল আউট অফ ভাইব্রেশনের মধ্যে। সুতরাং আমরা যেন এ বিষয়ে সচেতন হই যে আজকের দিনটি আমাদের কাছে সম্পূর্ণ অন্যরকম। আমরা পরবর্তীকালে যার যখন জন্মদিন আসবে, একান্তে নিজের সাথে নিজের এই দিনটাকে স্বতন্ত্র করে নেওয়া, প্রয়োজনে কেন্দ্রে এসে মার কাছে নিজের মতো করে বসা, এবং সমবেতভাবে প্রার্থনারও একটা গুরুত্ব আছে। মা বলছেন কালেকটিভ প্রেয়ারের ইমেন্স পটেনশিয়ালিটি আছে। আমরা যদি একজনের জন্য সমষ্টিগতভাবে প্রার্থনা করি তার উন্নতির জন্য, তার প্রোগ্রেসের জন্য, সেটা একটা বহুগুণিত শক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং আজকে যে প্রার্থনা, কালেকটিভ মেডিটেশন এক্ষুনি হবে এই আলোচনার পরে, আজকে যে দুটি সন্তানের, মিষ্টি সন্তানের জন্মদিন, আমাদের জন্য সমবেত প্রার্থনা থাকে মায়ের কাছে, মা তুমি ওদের মানুষ করো, তোমার চেতনার দোল দিয়ে ওদেরকে বেড়ে তুলতে সাহায্য করো। মায়ের কাছে আমাদের এই সমবেত প্রার্থনা ওদের হয়ে আমাদের হোক, এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার।